ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা তৃতীয় অধ্যায়ের অনুশীলনী যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে দেখি, ভরবেগের সংরক্ষণ নীতি বলতে কি বোঝায়? ভরবেগের সংরক্ষণ নীতিটা হচ্ছে যে এরকম যে আ সংঘর্ষের আগে বা কোনো একটা ফ্রিকশনের আগে হচ্ছে যে মোট ভরবেগ থাকে এবং সংঘর্ষের পরে যে মোট ভরবেগ থাকে, এই ২ টা ভরবেগের পরিমাণ বা সমষ্টি সেম থাকে। সংঘর্ষের আগে যদি ২০ থাকে, সংঘর্ষের পরে ২০ থাকে। এই যে পরিমাণটা এটা সবসময় হচ্ছে সেম থাকে, এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতি। তো চলো এটা আমরা যদি একটু টেক্সট আকারে পড়ি, মানে পরীক্ষায় কিভাবে লিখব। ভরবেগের সংরক্ষণশীলতা নীতি হচ্ছে ২ বা ততোধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল প্রযুক্ত না হলে নির্দিষ্ট দিকে বস্তুগুলোর মোট ভরবেগ সর্বদা নির্দিষ্ট থাকে। মানে কথাটা শুনলে একটু আধ্যাত্মিক মনে হয়, কিন্তু আল্টিমেট ব্যাপারটা হচ্ছে ধরো ২ টা গাড়ির সংঘর্ষ হইছে, একটা আরেকটাকে মাইরা দিছে, ঠিক আছে? বা কামান থেকে একটা গুলি বের হয়ে গেছে। এই ২ টা ক্ষেত্রে মানে গুলি বের হওয়ার আগে মোট ভরবেগ আর পরে মোট ভরবেগ সেম হবে। সেমভাবে ২ টা গাড়ির মধ্যে যদি ধাক্কাধাক্কি হয়, তাহলে ধাক্কাধাক্কি হওয়ার আগে মোট ভরবেগ আর পরে মোট ভরবেগ সেম হবে। ২ নম্বর প্রশ্নটা দেখো, সবল নিউক্লীয় বল ও দুর্বল নিউক্লীয় বলের তুলনা করো। সবল নিউক্লীয় বলের মধ্যে এটি সবচেয়ে বেশি শক্তিশালী, মানে সব বলের মধ্যে হচ্ছে এটা সবচেয়ে বেশি শক্তিশালী। আর দুর্বল নিউক্লীয় বল হচ্ছে সবল বলের তুলনায় এটি অনেক দুর্বল। এটা হচ্ছে তোমার ধরো মহাকর্ষ বলের থেকে হচ্ছে শক্তিশালী, কিন্তু অন্যগুলোর থেকে হচ্ছে দুর্বল। তারপরে হচ্ছে সবল নিউক্লীয় বল নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনকে একত্রে ধরে রাখে। মানে ব্যাপারটা এরকম যে হচ্ছে ধরো পরমাণুর ভেতরে তো প্রোটন থাকে, তো প্রোটনের চার্জ তো পজিটিভ, ও তো পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করে বের হয়ে চলে যাওয়ার কথা, অথবা সেখান থেকে নিউট্রন বের হয়ে যাওয়ার কথা। এই যে তাকে যে বের হইতে দিতেছে না, যেই বলটা আটকায় রাখতেছে, এটাই মূলত হচ্ছে সবল নিউক্লীয় বল। আর দুর্বল নিউক্লীয় বল হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি বিটা ক্ষয় ঘটায়, মানে বিটা রশ্মি নির্গমন করে। আর এটা কতটুকু দূরে কাজ করে? এটা হচ্ছে মাত্র 10⁻15 মিটার সার্কেলের মধ্যে কাজ করে। আর এইটার ক্ষেত্রে 10⁻18 মিটার দূরত্বের ক্ষেত্রে হচ্ছে কাজ করে। আর এই ক্ষেত্রে হচ্ছে বাহক কণার কথা বলা হয়েছে। এগুলো তোমাদের যদিও খুব একটা পরিচিত হবে না। সো এটা না লিখে তোমরা যদি এই ৩ টা লেখো, দ্যাটস এনাফ। এর বাইরে আর কোনো কিছু লিখতে হবে না। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, গাড়ির টায়ারে খাঁজ কাটা থাকে কেন? খেয়াল করো, খাঁজ কাটা থাকার পেছনে মূল কারণটা হচ্ছে ঘর্ষণ বাড়ানো। এখন ঘর্ষণ বাড়ানোটা কেন প্রয়োজন? বিষয়টা হচ্ছে যখন আমি গাড়ি ব্রেক করি, ব্রেক করার পর তো গাড়িকে থামতে হয়। তো এটা থামেটা কিভাবে? থামেটা হচ্ছে গাড়ির চাকার আর হচ্ছে রাস্তার মধ্যে একটা ঘর্ষণ সৃষ্টি করা হয়। এই ঘর্ষণটা সৃষ্টি করে হচ্ছে থেমে যায়। তো এই ঘর্ষণটা বাড়ানোর জন্য, যাতে ব্রেকটা ঠিক সময় কাজ করে, এই ঘর্ষণটা বাড়ানোর জন্য হচ্ছে মূলত কি হয়? টায়ারে খাঁজ কাটা থাকে। এখন যদি ঘর্ষণটা না থাকতো, টায়ারটা যদি হচ্ছে খাঁজ কাটা না হতো, দেখা যেত হচ্ছে ব্রেক করছো এখানে, যাইয়া থামতেছে আরো ১০ মিটার দূরে বা সামনে যে আছে তারে মাইরা দিছে। তো এই যে সমস্যাটা যাতে না হয় সেটার জন্য হচ্ছে খাঁজ কাটা থাকে। আবার আরেকটা জিনিস হচ্ছে মানে তোমার ধরো হচ্ছে রাস্তায় চাকাটা ঘোরার জন্য কিন্তু একটা নির্দিষ্ট ঘর্ষণের প্রয়োজন হবে, নাহলে ঘুরতে পারবে না। যেমন এটা কিরকম হইতে পারে? ধরো বর্ষাকালে এমনটা অনেক সময় হয়, কাঁচা রাস্তায় দেখবা যে গাড়ির চাকা হচ্ছে যে তোমার ঘুরতেছে, মানে ফ্রি ঘুরতেছে। সে হচ্ছে যে সামনে আগাচ্ছে না। এর পেছনের কারণটা কি? ওই যে তাকে আটকে সামনে আগানোর জন্য যে ঘর্ষণটা প্রয়োজন সে সেখান থেকে পাচ্ছে না। তো এইজন্য কিন্তু গাড়ির চাকাটাও স্মুথলি চলার জন্য কিন্তু ঘর্ষণ প্রয়োজন। তাহলে ব্রেকের জন্য ঘর্ষণ প্রয়োজন, আবার গাড়ি ঠিকভাবে চলার জন্য ঘর্ষণ প্রয়োজন। আর এই ঘর্ষণ বাড়ানোর জন্যই মূলত হচ্ছে গাড়ির টায়ারে খাঁজ কাটা থাকে। ৪ নম্বর প্রশ্নটা দেখো, রাস্তায় গাড়ির দুর্ঘটনা এড়ানোর প্রথম ধাপ গাড়ির গতি নিয়ন্ত্রণ করো। গতি নিয়ন্ত্রণ ব্যাখ্যা করো। খেয়াল করো, এটা তোমরা রাস্তায় অনেক সময় হচ্ছে সাইনবোর্ডের মধ্যে হচ্ছে লেখা থাকবে যে হচ্ছে মানে গাড়ির হচ্ছে যে বেগ নির্দিষ্ট করা থাকে হচ্ছে ৪০ মিটার পার সেকেন্ডের বেশি চলা, ৪০ কিলোমিটার পার আওয়ার বেশি চলা যাবে না। এরকম হচ্ছে নির্দিষ্ট করা থাকে। এর পেছনে কারণ হচ্ছে তোমার ধরো রাস্তার মানে তোমরা উপরের ক্লাসে গেলে একটু জানবা যে হচ্ছে ব্যাংকিং কোণ বলে একটা জিনিস আছে। যখন ট্রান নিবা সেই সময় হচ্ছে ব্যাংকিং কোণে সর্বোচ্চ কত বেগে চলা যাবে, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে তুমি যদি মেইনটেইন না করো তাহলে তোমার ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট ঘটবে। তো এছাড়া হচ্ছে ব্রেক মানে নিয়ন্ত্রণ করা, তারপর হচ্ছে গাড়ি ট্রান করা, এসবের জন্য কিন্তু হচ্ছে গতি নিয়ন্ত্রণ রাখতে হয়। তো আমরা চলো এবার হচ্ছে যে একটু পড়ে দেখি যে কি লিখবো। রাস্তায় গাড়িতে চলার সময় দুর্ঘটনা এড়ানোর জন্য প্রথমত গাড়ির গতি নিয়ন্ত্রণ রাখতে হবে। গাড়ির গতি যত বেশি হয়, গাড়ি থামাতে তত বেশি সময় ও দূরত্বের প্রয়োজন হয়। হঠাৎ রাস্তার মাঝে কোনো বাধায় এলে দ্রুত গতির গাড়ি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। রাস্তায় মোড়, পথচারী, তারপরে অন্য যানবাহন বা ট্রাফিক সিগন্যাল হঠাৎ পরিবর্তিত হলে ধীর গতির গাড়ি সহজে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু দ্রুত গতির গাড়ি নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা বেশি। আবার গাড়ির গতি বেশি হলে সংঘর্ষের শক্তি বৃদ্ধি পায়,
ফলে দুর্ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সম্ভাবনা অনেক বেশি হয়। এছাড়াও ভেজা রাস্তা, কুয়াশা, বৃষ্টি বা রাতের অন্ধকারে গাড়ির উচ্চ গতি বিপজ্জনক হতে পারে। তাই দুর্ঘটনা এড়ানোর জন্য গাড়ির গতি নিয়ন্ত্রণ করা জরুরি। তাহলে এখানে অনেকগুলা বিষয় বলা হয়েছে। ১ম হচ্ছে সাডেন যদি রাস্তায় মানুষ মানে বাংলাদেশে যেটা ঘটে যে হুট করে দেখবা যে গাড়ি বাইক চালাচ্ছ বা কিছু চালাচ্ছ, এক পাশ থেকে হচ্ছে যে একটা লোক মাঝখান দিয়ে দৌড় দিছে। সে যে কেন দৌড় দিছে সে নিজেও জানে না। এই যে এই সময় যদি মনে স্পিডে থাকো দেখা যাবে হচ্ছে তার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তাই না? তো এই ক্ষেত্রে যদি তুমি গতি নিয়ন্ত্রণ থাকো তাহলে এই ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া হচ্ছে রাস্তায় বাঁক নেয়ার জন্য যদি হাই স্পিডে থাকে তোমার এই ক্ষেত্রে বাঁক নেওয়াটা টাফ হবে। লো স্পিডে থাকলে হচ্ছে যে এতটা কঠিন হবে না। এছাড়া হচ্ছে রাস্তায় যদি ধরো বৃষ্টির দিনে কিংবা হচ্ছে রাস্তায় কুয়াশায় ঢাকা তখন তুমি যদি অনেক গতিতে চালাও তখন তোমার অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই সমস্যার সমাধানগুলার উপায় হচ্ছে গতি নিয়ন্ত্রণ করে রাখা। তাই দুর্ঘটনা এড়ানোর সবচেয়ে ১ম শর্তটা হচ্ছে গতি নিয়ন্ত্রণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করেছি অনুশীলনীর। পরবর্তী পর্বে অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর এই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা করছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করোনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।